অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন, এই যে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তিটি বাতিল করলো, এর ফলে বাংলাদেশ ঠিক কতটা বিপাকে পড়বে। আজকে এই বিষয়ে আমি আপনাদের এমন কিছু তথ্য দেব, সেই তথ্যগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন ভারত আসলে যে জায়গায় মেরেছে সেই জায়গা থেকে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব। এবং তথ্যের শেষে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন একটা দেশের ডিপ্লোম্যাসি এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক কতটা ইম্পর্টেন্ট হয়, এবং আমাদের দেশ ভারতবর্ষ ঠিক কিভাবে জিওপলিটিক্সটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে দিনের পর দিন মেনটেন করার চেষ্টা করেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন, তখন ভারতবর্ষের সঙ্গে 2020 সালে বাংলাদেশের সুবিধার্থে ভারতবর্ষ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি দেয়। ট্রান্সশিপমেন্ট ফেসিলিটিটা কি? ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি হলো ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ অন্য বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারত। যেমন ধরুন, বাংলাদেশ সব থেকে বেশি বস্ত্র বিদেশে পাঠায় স্পেনে। এই স্পেনে যাওয়ার জন্য তারা কলকাতা বিমানবন্দরটিকে ব্যবহার করত। এতে তাদের কোনো পয়সা কলকাতা বিমানবন্দরকে অতিরিক্ত দিতে হতো না। এই ফেসিলিটির জন্য বাংলাদেশ সরকার কিন্তু বিপুল টাকা বাঁচাতে পারত প্রতি বছর। এবং বিপুল টাকা মানে এটা 1 টাকা বা 2 টাকা বা 1-2 কোটির ব্যাপার নয়, কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই পারপাসে বাংলাদেশ সরকারের প্রতি বছর লাভ হতো। কিন্তু বর্তমানে যে সিনটা হলো, তাতে বাংলাদেশ সরকারের অর্থের ভাড়ার এমনিতেই শূন্য, এবং এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। এবং ট্রান্সশিপমেন্ট এই ধরনের এগ্রিমেন্ট বাতিলের পর বাংলাদেশের বৃহৎ অংশের ব্যবসায়ীদের কিন্তু মাথায় হাত পড়েছে। তথ্য কি বলছে? তথ্য আমি একটু আপনাদের বলে দিই, তাহলে আপনারা বুঝবেন। শেষ 1 বছরে বাংলাদেশ সরকার 36টা দেশে মোট 5,640 কোটি টাকার পণ্য কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে পাঠিয়েছে। সংখ্যাটা বোঝার চেষ্টা করুন, 5,640 কোটি টাকা। আর আমি প্রথমেই বললাম এই ক্ষতিটা 1-2 টাকা বা 1-2 কোটির ক্ষতি নয়, 5,040 কোটি টাকার ব্যবসা বাণিজ্য তোমরা করেছো শুধুমাত্র ভারতের মাটিকে ব্যবহার করে। এবং সেই ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। আর সেই সময় তোমরা ভারতবর্ষকে কার্যত অশান্ত করার চেষ্টা করলে, ভারতের বিভিন্ন অংশকে ভেঙে দেওয়ার চেষ্টা করলে, বিভিন্ন অংশ নিয়ে লাগাতার হুমকি হুঁশিয়ারি দিলে। কেবলমাত্র রাজনৈতিক ফায়দার জন্য ভারতের সঙ্গে সম্পর্কটা তোমরা তলানিতে নিয়ে গেলে। আর সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা, তোমাদের দেশের ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে তোমাদের সরকারের ক্রিটিসাইজ করতে কিন্তু শুরু করে দিল। যদি ডলারের হিসাব করেন তাহলে দেখবেন প্রতি বছর $462 মিলিয়ন ব্যবসা বাণিজ্য শুধুমাত্র বাংলাদেশ করে ভারতের মাটিকে ব্যবহার করে। মাসে 336 কোটি টাকা রপ্তানি কিন্তু তারা ভারত থেকে বিভিন্ন দেশের মাধ্যমে বস্ত্র পাঠিয়ে, বিভিন্ন সামগ্রী পাঠিয়ে করে। অর্থাৎ মাসে প্রায় 400 কোটি টাকার ধাক্কা। ভাবলে অবাক লাগছে এই সংখ্যাটা বাংলাদেশ সরকার এভাবে এখন কিভাবে মেরামত করবে, সেটাই একটা বড় প্রশ্ন। বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন কি জানিয়েছে? তারা বলেছে যদি তারা কলকাতায় বিমানবন্দর ব্যবহার করে তাহলে তাদের প্রত্যেকটি কেজিতে $1 কিন্তু সাশ্রয় হয়। এবার আপনি যদি 1000 কেজির অর্ডার পাঠান, আপনি বুঝুন যে আপনারা প্রতিটি অর্ডারে কয়েক কোটি টাকা কিন্তু তারা সাশ্রয় করতে পারত। পরবর্তীকালে তারা এটাও বলছেন এবার যে পরিস্থিতিটা তৈরি হলো তা সামাল দেওয়া কার্যত অসম্ভব। কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করার জন্য যে বিমানবন্দরটি সব থেকে বেশি ব্যবহার হয় সেই শাহজালাল বিমানবন্দর, এতে যে বিপুল পরিমাণে চাপ তৈরি হতে শুরু করেছে তা সামলানো কার্যত অসম্ভব। এবং পার্টিকুলারলি ওই বিমানবন্দর থেকে দেশ বিদেশের সব জায়গায় যাওয়ার কোনো ফ্লাইটই নেই। বাংলাদেশ সরকার কি জানতো না? তারা কিন্তু সবই জানতো। জেনে বুঝে দিনের পর দিন শুধুমাত্র সস্তা রাজনীতি করতে গিয়ে ভারতকে হুমকি দিতে শুরু করেছেন। এমনকি আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশ সরকারকে মাসে নতুন 730টি ফ্লাইট চালাতে হবে। একদম অফিসিয়াল পরিসংখ্যান তথ্য মেনে কিন্তু আপনাদের বলছি। তারা চট্টগ্রাম এবং মোঙ্গলা যে বন্দরগুলো আছে সেগুলোকে নতুনভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, কিন্তু ফ্লাইটে করে একটা জিনিস যাওয়া আর জাহাজ পথে একটা জিনিস যাওয়ার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। কিন্তু 730টা ফ্লাইট অবিলম্বে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি তৈরি করে চালু করা একটা দেশের পক্ষে 1 মাসে করা কি সম্ভব? এই প্রশ্ন কিন্তু উঠবেই। তা সত্ত্বেও কালকে বাংলাদেশের উপদেষ্টা বলেছে এতে নাকি তাদের কোনো ক্ষতি হবে না। দেখুন, শাসকের আসনে যারা বসে থাকে তাদের তো ক্ষতি হয়ই না, কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে দিনের পর দিন যেভাবে বাংলাদেশের এই মৌলবাদী সরকার খেলছে, তাতে কিন্তু বাংলাদেশের
সামগ্রিকতার দিক থেকে সব থেকে বড় ক্ষতিটি ভারতবর্ষ করে দিল সেদিন। পাশাপাশি বেনেপোল বন্দরের একটা তথ্য আমি আপনাদের দিতে চাই। বেনেপোল বন্দরে 2024 থেকে 25 এক বছর, শেষ এক বছরের তথ্য হলো প্রায় 34,990 বা 34,909 মেট্রিক টন তারা পণ্য বিভিন্ন জায়গায় সার্কুলেট করেছে। এই বেনেপোল বন্দর কি? বেনেপোল বন্দর আপনারা অনেকেই জানেন একটা ট্রানজিট করিডর, এবং ভারত বাংলাদেশের বর্ডার। এই বেনেপোল বন্দরে একটা জিনিস আসে, তারপর কলকাতা হয়ে দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় সড়ক পথে কিন্তু এই পুরো বিষয়টাকে ডিস্ট্রিবিউট হয়। সেখানে তারা এক বছর 34,909 মেট্রিক টন জিনিসপত্র আমদানি করেছে। এবার শেষ এক বছরের মধ্যে আরো একটা তথ্য আপনাদের বলে দিতে চাই। 2024 থেকে 25-এর শেখ হাসিনা এই সময়ের আগস্ট মাসে ভারতবর্ষে চলে আসে। এই ভারতবর্ষে চলে আসার পর প্রাথমিকভাবে 1.5-2 মাস কিন্তু কোনো পণ্য যাতায়াত করেনি, বন্দর ক্লোজ ছিল, অনুপ্রবেশকারী সমস্যা ছিল। পরের দিকে আস্তে আস্তে বিষয়টা একটুখানি আগের মতো জায়গায় যেতে শুরু করে। অর্থাৎ ধরেই নেওয়া যায় আগস্ট থেকে ডিসেম্বর এই সংখ্যাটা 100 থেকে 200 মেট্রিক টন ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু 34,000 মেট্রিক টন তাহলে ব্যবসা বাণিজ্য তারা কবে করেছে? প্রথম 6 থেকে 7-8 মাসের। এবং আপনারা এটা বোঝার চেষ্টা করুন, এবার বাংলাদেশ সরকার আর এই সড়কটা ব্যবহারই করতে পারবে না, এবং এই 35,000 মেট্রিক টন আমি যদি খুব কম করে ধরেও নিই, বছরে কিভাবে তারা কোন করিডর দিয়ে দেশ বিদেশে পাঠাবে সেটাই কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। 2018 সালের পর থেকে একটা তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কলকাতা বিমানবন্দরে এতদিন অবধি 624টি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে 664টি বা 624টি, মাফ করবেন, 624টি প্রতিষ্ঠান, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান তারা ব্যবহার করেছে দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য। কত টাকার ব্যবসা হয়েছে শুনবেন? 98 কোটি ডলারের ব্যবসা হয়েছে, এবং 606টি প্রতিষ্ঠান, তার মধ্যে ছিল পোশাক শিল্প। অর্থাৎ যে বিপুল কোটি টাকার ব্যবসা এই কলকাতা বন্দর বাংলাদেশকে করতে সাহায্য করেছে, সেই ফেসিলিটিটা এবার কিন্তু ভারত সরকার বন্ধ করে দিল। বেনেপোলের তথ্য অনুসারে গত বছর 44,000 টন পণ্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গেছে। অর্থাৎ কলকাতা বিমানবন্দর শুধু নয়, বেনেপোলের দেওয়া তথ্য বলছে 44,000 টন পণ্য এবার তারা অন্য দেশে পাঠানোর জন্য অন্য কোনো ট্রানজিট করিডরকে খুঁজতে হবে। পাশাপাশি এই যে শাহজালাল বিমানবন্দর বললাম, সেখানে 730টি ফ্লাইট চালু করতে হবে বাংলাদেশ সরকারকে, এবং এক্ষেত্রে আরো উল্লেখযোগ্য বিষয় হলো ইউরোপ এবং আমেরিকার যে সকল ফ্লাইটগুলো বাংলাদেশ সরকার নতুন করে চালু করতে চাইবে, তাদের খরচ কিন্তু প্রায়, এই কস্টিং প্রায় দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যবসায়ী মহলের অবস্থা এই মুহূর্তে ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো। পাশাপাশি বাংলাদেশ সরকার সব থেকে বেশি জামা কাপড় পাঠায় কিন্তু স্পেনে। এই স্পেনের যদি ফ্লাইট আপনারা দেখেন তাহলে দেখবেন এতদিন অবধি তারা কলকাতা বিমানবন্দর হয়ে কিন্তু এই ফ্লাইট কিন্তু চলাচল করত। কিন্তু সোমবারেও যখন শেষ এই ট্রানজিট করিডোরের এই সুবিধাটা বন্ধ হয়, সেখানেও দেখা যায় বাংলাদেশের বহু সংস্থা প্রায় 11টি চালান কেটেছে কলকাতা বিমানবন্দর হয়ে স্পেনে কাপড় জামা পাঠানোর জন্য। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সাথে স্পেনের যোগাযোগ ঠিক কিভাবে সম্ভব সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং যদি এই পুরো ব্যাপারটা বাংলাদেশ থেকে দুবাই থেকে স্পেন হয়ে করতে চায়, তাহলে ট্রান্সপোর্টের যে কস্ট তা কিন্তু সামাল দিতে বাংলাদেশ ব্যবসায়ীরা মাথায় হাত দিতে বাধ্য হবেন। এক্ষেত্রে একাধিক পরামর্শ বাংলাদেশ সরকারকে কিন্তু দিতে শুরু করেছে বাংলাদেশের নিজস্ব ব্যবসায়ীরাই। তারা বলছেন ভুল করে আর যুদ্ধ বা সংঘাতে যাবেন না। একমাত্র উপায় হলো ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সুযোগ সুবিধাগুলো নতুন করে চালু করা, কূটনীতি সম্পর্ক বৃদ্ধি করা, এবং কোনো অবস্থাতেই যদি যুদ্ধে যান তাহলে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের যে বাকি চুক্তিগুলো আছে সেগুলোও কিন্তু বিপর্যয়ের সম্মুখীন করতে হবে। কারণ এই মুহূর্তে ব্যবসা মহলে যেরকম ভাবে মাথায় হাত পড়ে গেছে, একটা বিপর্যয় নেমে এসছে, এরপরে যদি বাকি সুযোগ সুবিধাগুলো ভারতের সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের সামাজিক যে ব্যবস্থা তা কিন্তু বিপর্যস্ত হতে পারে। এ হলো একটা মাধ্যমের মত। পাশাপাশি আরেকটা মাধ্যম পরিষ্কারভাবে বলেছে ভারত একতরফা যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত হতাশাজনক। পাশাপাশি আমাদের এই মুহূর্তে ভাবতে হবে বাংলাদেশের এই যে পণ্য এবং এই যে সামগ্রী তা যেন বিকল্প পথে কোনো ব্যবস্থা করা যায়। এবার প্রথমত বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতবর্ষ একতরফা কেন সিদ্ধান্ত নিল?
ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট বলছে এই বিমানবন্দরে দিনের পর দিন অনেক ঝুট ঝামেলা বাড়তে শুরু করে দিয়েছিল, ইন্টারনাল সিকিউরিটির একটা বড় প্রশ্ন হচ্ছিল। কিন্তু পাশাপাশি আপাত দৃষ্টিতে আপনি যদি রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন তাহলে বুঝবেন ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে বলে দিয়েছিল বাংলাদেশকে ঠিক করতে হবে, বাংলাদেশ কি চায়। মনে রাখবেন, সকালে উঠে উপদেষ্টারা সারা দিন রাত ভারত বিরোধী কথাবার্তা বলছেন এবং আলোচনার টেবিলে আপনারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছেন। এই দ্বিচারিতা ভারতবর্ষ আর মানবে না। আর ভারতবর্ষ যখনই মানেনি তখনই এই ট্রান্সশিপমেন্ট করিডোরের পুরো ফেসিলিটিটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু একতরফা সিদ্ধান্ত নয়, প্রথম থেকেই আগস্ট মাস থেকে আজকে অবধি যেভাবে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে, ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা করা হয়েছে, তিস্তা চুক্তি চীনের হাতে তুলে দিয়ে ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, গঙ্গা চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে বাজার গরম করা হয়েছে, একাধিক ক্ষেত্রে আমি বলে দিতে পারি এই তো ডিপ্লোম্যাসির কারণগুলো আমি বললাম। আরো যদি গভীরে গিয়ে ভাবেন তাহলে দেখবেন প্রতি মুহূর্তে ভারতের পতাকা পাড়ানো, ভারতের পতাকা পায়ের তলায় মারানো, ভারতের কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করে নেওয়ার হুমকি, এমন কিছু কথাবার্তা বাংলাদেশ থেকে এসছে যা কিন্তু কার্যত মেনে নেওয়া যায় না। যেখানে ভারতবর্ষ দিনের পর দিন বাংলাদেশকে সাহায্য করেছে, ঠিক সেখানে বাংলাদেশ থেকে বারংবার ভারতবর্ষের থেকে কি আমরা পেলাম? ঘৃণা, হিংসা, একে অপরের বিপক্ষে বাজে কটু কথা বলা, শেখ হাসিনাকে নিয়ে নোংরা মন্তব্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত আন্তর্জাতিক স্তরে অপমান করার চেষ্টা, সব তারা করে ফেলেছে। আর ভারতবর্ষ যখন এখন করতে শুরু করেছে তখন তাদের মাথার উপর 5,500 কোটি টাকার ধাক্কা। মোহাম্মদ ইউনূস যদি সামলাতে পারেন তাহলে হয়তো মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেরা রাজনীতিবিদ হতেই পারেন। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, সামলানোর কোনো লক্ষণ তো নেই, সামলানোর কোনো পরিকল্পনা এই সরকারের কাছে নেই। উল্টে তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে এতে তাদের কিছু ক্ষতি হবে না। ভালো, বাংলাদেশের ব্যবসায়ীরা বাকিটা বুঝে নেবেন। কিন্তু আরেকটা মাধ্যম বলছেন আমরা অনেক নতুন পথ খুঁজছি, মঙ্গলা এবং চট্টগ্রাম বন্দরকে কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু বিমানবন্দরের সমস্যা কিভাবে মিটবে? কেন মিটবে না বলুন তো? তারা তো পাকিস্তানের করাচি থেকে বিমানবন্দরের বিমান ফেসিলিটি চালু করে দিল। তারা পাকিস্তানের থেকে ভিসা ফ্রি বাংলাদেশ করে দিল পাকিস্তানের নাগরিকদের জন্য। করাচির সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন। স্পেন, আমেরিকা যাওয়ার জন্য আপনাদের যখন বিমানবন্দর নেই তখন আপনারা কিসের জন্য ভারতের সঙ্গে এই লড়াইটা করতে গেলেন? আপাতত ভারত যে ধাক্কাটা বাংলাদেশকে দিয়েছে তা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা, কোনো লক্ষণ, কোনো চেষ্টা কিছুই আমি দেখতে পাচ্ছি না। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।